ক্ষুধাকে হাতিয়ার করে বর্বর আগ্রাসন ইসরায়েলের। গাজায় অনাহার অপুষ্টিতে এই পর্যন্ত প্রাণ গেছে ৬৬ শিশুর। ইউনিসেফ বলছে ইসরায়েলি অবরোধে পর্যাপ্ত দুধ, শিশু খাদ্য ও ওষুধের অভাবে হাসপাতালেও মিলছে না পর্যাপ্ত চিকিৎসা। এরই মাঝে উপত্যকাটিতে হামলার মাত্রা বাড়িয়েছে আইডিএফ। একদিনে আরও ৬০ জনকে হত্যা করা হয়েছে। গাজায় আরও প্রকট মানবিক বিপর্যয়। ইসরায়েলি অবরোধের কারণে উপত্যকাটিতে নেই ত্রাণ সরবরাহ, ফলে অনাহারে দিনের পর দিন কাটাচ্ছেন গাজাবাসী, যার অন্যতম ভুক্তভোগী শিশুরা। খাবারের অভাবে ও অপুষ্টিজনিত কারণে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৬৬ শিশুর, এমনটাই জানিয়েছে গাজার তথ্য বিভাগ। এই ভয়াবহ সংকটে সতর্ক বার্তা দিয়েছে ইউনিসেফও। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি বলছে, শুধু মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৫,১১৯ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে অপুষ্টিজনিত কারণে। এই সংখ্যা এপ্রিলের তুলনায় ৫০% বেশি, আর ফেব্রুয়ারির তুলনায় বেড়েছে ১.৫ গুণ। আমাদের কিছুই নেই, খাবার কিংবা বিশুদ্ধ পানি কিছুই মিলছে না। এই অবস্থায় কিভাবে বাঁচিয়ে রাখবো আমাদের সন্তানদের? এবছর প্রথম ৫ মাসেই অপুষ্টিজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬,৭০০ শিশু। পর্যাপ্ত খাবার, পানি ও ওষুধের অভাবে হাসপাতালেও মিলছে না চিকিৎসা। এই শিশুদের জীবন বাঁচানো যেত যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকতো। না খেতে পেরে বেশিরভাগ শিশুরই ওজন ভয়াবহ কম। আমাদের হাসপাতালগুলোই শিশুদের দেওয়ার মতো পর্যাপ্ত দুধ, ওষুধ কিছুই নেই। শিশুদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের বর্বরতায় বিস্মিত মানবিক সংস্থাগুলো। ইসরায়েলের এই অবরোধকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ। খাদ্য সামগ্রীর জন্য ভিড় জমে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর বিতরণ কেন্দ্রে, কিন্তু সেখানেও নেই নিরাপত্তা। গেল ১৯ মে থেকে শুরু হওয়া ত্রাণ কার্যক্রমে এখন পর্যন্ত ৫৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। টানা ১২ দিনের সংঘাতে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার পরও আগামী কয়েক মাসের মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারবে তেহরান, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে গত ১৩ জুন দেশটির পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরবর্তীতে ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে দুই দেশের সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকেই আইএই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসছে ইরান। এর মাঝে এমন চাঞ্চল্যকর মন্তব্য করলেন তিনি। সে সাথে হামলার সময় ৪০০ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হতে পারে বলেও জানান গ্রোসি। ইরানের রাজধানী তেহরানে এভিন কারাগারে গত সপ্তাহে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম মিজানকে এমন তথ্য জানিয়েছেন ইরানের সরকারি কর্মকর্তা আসগার জাহাঙ্গীর। ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা, সামরিক বাহিনীতে কর্মরত যুবক, বন্দীদের দেখতে আসা বন্দীদের পরিবারের সদস্যরাও ছিলেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র থামেন আল খেতান গত সপ্তাহের এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। ইরান ইসরায়েল সংঘাত চলাকালীন ইরানের এভিন কারাগারে রাজনৈতিক বন্দীরা বন্দী থাকায় এখানে হামলা চালায় ইসরায়েল। এবার আকাশপথে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালালো রাশিয়া। শনিবার রাতভর প্রায় ৫০০ ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে আক্রমণ চালায় রুশ বাহিনী, যা প্রতিহতের সময় একটি F-16 যুদ্ধবিমান হারায় কিয়েভ। প্রাণ যায় বিমানটির পাইলটের। সম্ভাব্য শান্তি আলোচনা ভেস্তে দিয়ে ফের পাল্টাপাল্টি সংঘাতে ইউক্রেন রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও শহর দখলে মরিয়া রুশ বাহিনী। শনিবার এক রাতেই দেশটি লক্ষ্য করে ৪৭৭টি ড্রোন ও ৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে ২ শতাধিক ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের বিমান বাহিনীর। আরও ২৫ শতাধিক ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে। হামলা প্রতিহতের সময় বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান।
2022 সালে সংঘাত শুরুর পর সবচেয়ে বড় হামলা বলা হচ্ছে একে, যাতে পূর্ব, পশ্চিম ও মধ্য ইউক্রেনে বহু বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। আহত হয়েছেন বহু মানুষ। এই ঘটনাকে বেসামরিক জনগণের উপর রাশিয়ার ধারাবাহিক সন্ত্রাস দাবি করে পশ্চিমা দেশগুলোর কাছে আরও আকাশ প্রতিরক্ষা সহায়তার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাল্টা জবাবে হামলা চালানো হয় রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার কিরোভস্ক বিমান ঘাঁটিতে। এদিকে পাল্টাপাল্টি এমন সংঘাতের মাঝেই বিস্ফোরক মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। হুঁশিয়ারি দেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তা তৃতীয় বিশ্বযুদ্ধ পরিণত হবে। ইউক্রেনকে তড়িঘড়ি করে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও সতর্ক করেন তিনি। মিলা খন্দকার, চ্যানেল 24। তীব্র তাপপ্রবাহে পড়ছে দক্ষিণ ইউরোপের কিছু দেশ। স্পেন, ফ্রান্স, ইতালি ও গ্রিসের কিছু শহরে তাপমাত্রার পারদ ছুঁয়েছে 40 ডিগ্রি। অতিরিক্ত গরমে টিকে থাকায় যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এসব দেশের নাগরিকদের। জনজীবনের স্বস্তি ফেরাতে নানা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। গ্রীষ্মের প্রথম তাপপ্রবাহে হাঁসফাঁস দক্ষিণ ইউরোপের জনজীবনে। কোনো কোনো দেশে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি। গরমের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্পেন, ফ্রান্স ও গ্রিসে। অতিরিক্ত গরম সামাল দিতে বিশেষ সতর্কতা জারি করেছে স্পেনের আবহাওয়া বিভাগ। বেশিরভাগ এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে দেয়া হচ্ছে এমন সতর্কবার্তা। অস্বস্তিকর গরমে প্রবীণ ও গর্ভবতীদের ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পানি পান করে পানি শূন্যতা এড়াতে বলছে মাদ্রিদের স্বাস্থ্য মন্ত্রণালয়। ফ্রান্সে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। ফলে দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইতে বাসিন্দাদের গরম থেকে বাঁচাতে সুইমিং পুলগুলো উন্মুক্ত করা হয়েছে। এক্ষেত্রে গুনতে হবে না বাড়তি কোনো অর্থ। এছাড়া গণপরিবহনে বিনা টিকিটে যাত্রীদের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। ইতালির নেপলস, পালেরমো, সিসিলি ও ভেনিসেও পড়েছে অতিরিক্ত গরমের থাবা। বেশিরভাগ এলাকায় সবচেয়ে বেশি গরম পড়ার সময়ে বাইরে কাজ করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। অন্তত 21টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ইউরোপের অন্য দেশের চেয়ে গ্রিসে একটু আগে ভাগে এসেছে তাপপ্রবাহ। অতিরিক্ত তাপমাত্রায় জনজীবনে নেমেছে দুর্ভোগ। রাজধানী এথেন্সে তাপমাত্রা ঠেকেছে 40 ডিগ্রিতে। প্রাচীন এই শহরের দক্ষিণাঞ্চল লড়ছে দাবানলের সাথে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে রাজধানীর সাথে সংযোগ থাকা কিছু উপকূলীয় সড়ক। ক্ষতি এড়াতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ইউরোপের আরেক দেশ পর্তুগালের 2/3 এলাকার মানুষও ভুগছে তীব্র তাপপ্রবাহে। লিসবনের বাসিন্দাদের উপর গরমের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। গত কয়েক দশকে পৃথিবীতে আশঙ্কাজনক হারে বেড়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। দীর্ঘমেয়াদে বৈশ্বিক উষ্ণায়নের ফলে ইউরোপে প্রতি বছরই হচ্ছে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ। পাশাপাশি বাড়ছে ঘূর্ণিঝড়, খরা, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়। রাখি জেসমিন, চ্যানেল 24। বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। আকস্মিক বন্যা আর পাহাড়ি ঢলে হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে 17 জনের। ভেসে গেছে ঘরবাড়ি সহ বহু স্থাপনা। বন্যা কবলিত চীনের গুয়েঝু প্রদেশও। অর্ধনিমজ্জিত নদী তীরবর্তী রোংজিয়াং শহর, বাস্তুচ্যুত বহু মানুষ। ভারী বৃষ্টি, বন্যা ও পাহাড়ি ঢলে পাকিস্তানে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। পানির তরে ভেসে গেছে পাঞ্জাব, বেলুচিস্তান, সিন্ধু ও খাইবার পাখতুনখোয়ার বহু মানুষ, যাদের অনেককে জীবিত উদ্ধার সম্ভব হলেও মৃত আর নিখোঁজের সংখ্যাই বেশি। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা খাইবার পাখতুনে। ভারী বৃষ্টিতে হঠাৎই বেড়ে যায় 4 এলাকার নদীর পানি, ভেসে যায় নদী তীরবর্তী বেশ কয়েকজন বাসিন্দা। পাঞ্জাবে ভারী বৃষ্টিতে ঘরবাড়ির ছাদ ধসে মৃত্যু হয়েছে 3 শিশুসহ বেশ কয়েকজনের। কোয়েটা থেকে মুলতান যাওয়ার পথে পাহাড়ি ঢলে ভেসে যায় গাড়ি চালক সহ এক পরিবারের 4 সদস্য। পরে দুজনকে জীবিত উদ্ধারে সক্ষম হয় সামরিক বাহিনীর সদস্যরা। সিন্ধু প্রদেশে আলাদা 2টি দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। তারা নাস্তা করছিল, হঠাৎ বন্যার পানি এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। পানির স্রোত এত ভয়াবহ ছিল যে চোখের পলকে সব ঘটে গেল। আকস্মিক বন্যার কবলে ভারতের হিমাচল প্রদেশও। ঢলে ভেসে গেছে ঘরবাড়ি সহ বহু স্থাপনা, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা।
এদিকে ভারী বৃষ্টিতে বন্যা কবলিত চীনের গুয়েংঝো প্রদেশ, অর্ধনিমজ্জিত নদী তীরবর্তী রোংজিয়াং শহর। গেল সপ্তাহেও রেকর্ড বৃষ্টিতে শহরটিতে পানিতে ডুবে প্রাণ গেছে বেশ কয়েকজনের। বাস্তুচ্যুত হয় ৮০,০০০-এর বেশি মানুষ। নতুন করে সরিয়ে নেওয়া হয়েছে আরও ৪০,০০০ বাসিন্দাকে। গেল দুদিন ধরে বিপদসীমার ওপর দিয়ে বইছে ইউনান, গুয়াংশি এবং হাইনান প্রদেশের ১৩টি প্রধান নদ নদীর পানি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ট্রাম্প বনাম মার্কিন গোয়েন্দা বিভাগ, যাদের শীতল যুদ্ধের সাক্ষী যুক্তরাষ্ট্র, মসনদে দুই আমলেই বারবার সামনে এসেছে গোয়েন্দা বিভাগ ও প্রেসিডেন্টের মাঝে তথ্যের দূরত্ব। শুধু গোয়েন্দা প্রতিবেদন অস্বীকার নয়, গোয়েন্দাদের উপহাস ও টিপ্পনি ট্রাম্পের নিয়মিত ঘটনা। সম্প্রতি ইরানের পারমাণবিক ক্ষয়ক্ষতি নিয়েও দুভাগে বিভক্ত ট্রাম্প ও গোয়েন্দা বিভাগ। খানিকটা খ্যাপা ও কথাবার্তায় লাগাম ছাড়া ঔদ্ধত্য, এই দুয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশেষায়িত করলে হয়তো ভুল হবে না। সব ইস্যুতেই তার যেন আছে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি ও নিজস্ব মন্তব্য। তবে বেশিরভাগ সময়ই ট্রাম্পের দেয়া তথ্য ও মন্তব্যের সাথে মিল থাকে না মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের। ফলে নানা যুদ্ধের আড়ালে নিজ প্রশাসনের বিরুদ্ধে যেন শীতল যুদ্ধ চলে ট্রাম্পের। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতেও তেমনই দেখা গেছে। যুদ্ধবিরতির পর টেলিভিশনে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা। কিন্তু পরদিনই এক গোপন রিপোর্টে পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ জানায় হামলার আগেই নিজেদের ইউরেনিয়াম সরিয়ে ফেলে তেহরান। ফলে ধ্বংস নয়, মাত্র ৬ মাস পিছিয়েছে ইরানের পরমাণু কার্যক্রম। পরে যদিও নিজ মন্তব্যকে প্রতিষ্ঠিত করতে নিজ দেশের গোয়েন্দা প্রতিবেদনকেই ভুল ও বানোয়াট বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্পের সাথে গোয়েন্দা বিভাগের তথ্যের দূরত্ব এই প্রথম নয়। এর আগেও ২০১৬ সালে পুতিন ইস্যুতে আরেকবার দ্বন্দ্বে জড়ায় ট্রাম্প ও মার্কিন গোয়েন্দা বিভাগ। সে বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ আনে বিভাগটি। সেবারও নিজ দেশের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনকে অস্বীকার করে বক্তব্য দেন ট্রাম্প। বলেন, কোনোভাবেই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেনি রাশিয়া। ২০১৮ সালেও রাশিয়ার বিরুদ্ধে সাইবার অপারেশনের অভিযোগ আনলে সেটিও উড়ে দেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ সালে আবারও গোয়েন্দা বিভাগের সাথে ট্রাম্পের দ্বন্দ্ব দেখা যায়। এবারে ইরান, উত্তর কোরিয়া ও জঙ্গি গোষ্ঠী আইএস ইস্যুতে। সে বছর গোয়েন্দারা বলেছিলেন পারমাণবিক বোমা বানানোর পথে নেই ইরান, কিন্তু সে প্রতিবেদনকে অস্বীকার করেন ট্রাম্প। উপহাস করে বলেন, এত ভুল তথ্য দেওয়ার শাস্তি হিসেবে গোয়েন্দাদের আবার স্কুলে ভর্তি হওয়া উচিত। একই বছর উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু কার্যক্রম বাড়ানোর অভিযোগ আনলে সেটি উড়িয়ে দিয়ে উল্টো পিয়ংইয়ং সফরে যান ট্রাম্প। সে সময় আইএসের কার্যক্রমের বিরুদ্ধে ট্রাম্পকে সতর্ক করেন মার্কিন গোয়েন্দারা। সে দাবিকেও উড়িয়ে দিয়ে সিরিয়া থেকে সেনা ফিরিয়ে আনেন ট্রাম্প। দাবি করেন আইএসের কোনো কার্যক্রম নেই সিরিয়ায়। দ্বিতীয় মেয়াদে এসেও একাধিকবার মুখোমুখি ট্রাম্প ও মার্কিন গোয়েন্দা বিভাগ। ভেনেজুয়েলার গ্যাং ট্রেন দে আরাগুয়া নিয়ে ট্রাম্পের অভিবাসন ঘোষণার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা কাউন্সিল। মার্চে মার্কিন গোয়েন্দা বিভাগ জানায় পারমাণবিক অস্ত্র নির্মাণের কোনো আলামত মিলেনি ইরানে। সে দাবি উড়িয়ে দিয়ে জুনে তেহরানে হামলা চালান ট্রাম্প। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। চলতি অর্থ বছরের 2 দিন বাকি থাকতেই মাইল ফলক $30 বিলিয়ন ছাড়িয়েছে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে এই তথ্য উঠে এসেছে। এর আগে সর্বোচ্চ আয় ছিল 2020-21 অর্থ বছরে $24.77 বিলিয়ন, আর 2023-24 অর্থ বছরে এসেছিল $23.91 বিলিয়ন। চলতি বছরের জুন মাসের 28 দিনে রেমিটেন্স এসেছে $2.53 বিলিয়ন। 2024 সালের একই সময় আসে $2.37 বিলিয়ন, অর্থাৎ বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে 7%। এছাড়া IMF-এর ঋণের অর্থ যোগ হয়ে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছাড়িয়েছে $30 বিলিয়নের ঘর। ব্রাজিলে উদ্বোধন হয়ে গেল ঐতিহ্যবাহী লোকজ উৎসব গ্যারান্টিডো প্যারেন্টিনসের 58তম সংস্করণ। দেশটির সংস্কৃতির অন্যতম প্রতীক বলা হয়ে থাকে এই অনুষ্ঠানকে। নাচ, গান ও ভাসমান নানা পরিবেশনার মাধ্যমে আদিবাসী ও অ্যামাজনের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরা হয় এই আয়োজনে। 3 দিনব্যাপী এই আয়োজন চলবে রোববার পর্যন্ত।
দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের এখনকার আয়োজন। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।